5 আগস্ট চাংখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল। সাবেক ডিএমপি কমিশনার সহ আসামি 8 পুলিশ। প্রধানমন্ত্রী যিনি সেই সময় ছিলেন তার নির্দেশ বিভিন্ন বাহিনীর কিছু অফিসার তাদের সম্পৃক্ততা এখানে আমাদের তদন্তে আমরা পেয়েছি। প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় 3 জনকে 7 দিনের রিমান্ড। দ্রুত বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে ছাত্রদলের বিক্ষোভ। শেখ হাসিনা সহ পরিবারের 10 জনের এনআইডি লক। অর্থ পাচারের অভিযোগে সাকিব আল হাসানের বিরুদ্ধে তদন্ত শুরু দুদকের। রাজধানী সহ বিভিন্ন স্থানে নার্সিং ও কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ। চলছে কারিগরির কর্মসূচি। ভিসির পদত্যাগ চেয়ে অনশনে কুয়েট শিক্ষার্থীরা। এবং পরলোকে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ভাটিকান সিটিতে শোকের ছায়া। ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতাদের শোক বার্তা। স্বাগত শান্ত বাজারে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি নাজমুস সাকিব। মুক্তি, 24-এর 5 আগস্ট রাজধানীর চানখারপুলে আনাস সহ কিন্তু 6 জনকে হত্যা করা হয়েছে এবং সেই ঘটনায় পূর্ণাঙ্গ যেই তদন্ত প্রতিবেদন সেটা কিন্তু জমা দেওয়া হয়েছে এবং আসামি হয়েছেন ডিএমপি কমিশনার যিনি সাবেক, তিনি সহ মোট 8 জনকে। এবং এর মধ্য দিয়ে জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী যে অপরাধ সংঘটিত হয়েছে তার প্রথম কোনো মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সাকিব, এরপরই কিন্তু শুরু হবে বিচার কাজ এবং আজ দুপুরে ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে শেখ হাসিনা পুলিশকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন এবং তার নির্দেশেই কিন্তু জুলাই আগস্টের আন্দোলনের শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়। এ বিষয়ে সহকর্মী জাহিদ হাসানের প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো। 24-এর 5 আগস্টের সকাল চানখারপুল এলাকায় আন্দোলনকারীদের উপর পুলিশের গুলিবর্ষণ। মুহুর্মুহু গুলিবর্ষণে কেঁপে ওঠে পুরো এলাকা। রুখে দাঁড়ায় ছাত্র জনতা। পুরো এলাকা রূপ নিয়েছিল রণক্ষেত্রে। পুলিশের গুলিতে সঙ্গে সঙ্গে কেউ মাটিতে লুটিয়ে পড়েন, কাউকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গুলিতে হত্যার শিকার হন 6 জন। শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমাইল হক ও মানিক মিয়া চানখারপুলে শহীদ হন। এ ঘটনার তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 6 মাস 13 দিন সময় নিয়ে 90 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। আসামি করা হয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে। এর মধ্যে পুলিশ কর্মকর্তা আরশাদ, কনস্টেবল সুজন, ইমাজ ও নাসিরুল গ্রেফতার আছেন, বাকিরা পলাতক। সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশকে মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। সকল গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনা। হাবিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে পুলিশ কমান্ড সেন্টার এইখান থেকে সবাইকে বলেছে সিআর ফায়ার করো। প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এসেছে, সুতরাং প্রধানমন্ত্রীর নির্দেশ ওইটা আবার সে ফার্দার কনভে করছে তার গ্রাউন্ড লেভেলে ফোর্সের কাছে। এর মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি এটা প্রমাণিত হয়েছে। চানখারপুলে 5 আগস্টে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের একটি অংশের তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। বাকি ঘটনার তদন্ত চলমান রয়েছে। তদন্তে যাদের নাম আসবে তাদেরই আসামি করা হবে। টপ কমান্ডার এবং সরাসরি সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনব। যদি এখানে আপনি সব পুলিশকে বিচারের আওতায় আনেন তাহলে কখনোই এটা জাস্টিস হবে না বলে আমরা মনে করি, বা এটা প্র্যাকটিক্যাল না। সরাসরি সম্পৃক্ত যারা তারা এবং তাদের সুপিরিয়র কমান্ডারদেরকে বিচারের আওতায় আমরা আনছি। সে কারণেই 8 জনকে আইডেন্টিফাই করা হয়েছে। আরো যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোর জন্য তদন্ত অব্যাহত আছে। তদন্ত প্রতিবেদনে 79 জনের সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। 19টি ভিডিও ক্লিপ, পত্রিকার ক্লিপ 2টি, অডিও ক্লিপ 2টি, বইয়ের রিপোর্ট 11টি ও ডেথ সার্টিফিকেট 6টি সংযুক্ত করা হয়েছে। জাহিদ হাসান, এখন ঢাকা।
ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ তার পরিবারের 10 জনের জাতীয় পরিচয়পত্র লক করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ। গত 16 ফেব্রুয়ারি তাদের পরিচয়পত্রের কার্যকারিতা স্থগিত করা হলেও আজ সোমবার বিষয়টি প্রকাশ করা হয়। শেখ হাসিনা ছাড়াও স্থগিত করা হয়েছে ছেলে সজীব আহমেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন রেহানা সিদ্দিক, বোনের মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের এনআইডি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকও আছেন এই তালিকায়, যিনি শেখ রেহানার দেবর। এছাড়া তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক এবং তাদের মেয়ে বুশরা সিদ্দিকের এনআইডিও স্থগিত করা হয়েছে। ইসির কর্মকর্তা জানায়, লক করা এনআইডি আর ব্যবহার করা যায় না। এনআইডি লক করা হলে তথ্য যাচাই, সংশোধন বা পরিবর্তন করা সম্ভব নয়। এতে বিভিন্ন সেবা পেতে এই 10 জন ব্যক্তি এনআইডির তথ্য যাচাই বা সংশোধন করার সুযোগ পাবেন না। অর্থ পাচারের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এজন্য কমিটিও গঠন করেছে সংস্থাটি। শেয়ারবাজার কেলেঙ্কারি, জুয়া ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততা, প্রতারণার মাধ্যমে কাকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, ক্রিকেট খেলায় দুর্নীতি ও অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এজন্য 2 সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। গত বছরের 8 নভেম্বর সাকিব আল হাসানের ব্যাংক হিসাব জব্দ করার কথা জানায় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে। প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় 3 জনকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেন, এই ঘটনায় প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের সম্পৃক্ততা পাওয়া গেছে। ঘটনাস্থলে তারা উপস্থিত ছিলেন। এদিকে জড়িতদের দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদলের ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থীরা। বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন স্থানেও। রাব্বি হোসেনের প্রতিবেদন। এই হাসি শিক্ষার্থী পারভেজ হত্যার সন্দেহভাজন এক আসামির। আদালত থেকে নামার সময় চেহারায় দেখা যায়নি অনুতপ্তের ছিটেফোঁটাও। অথচ পুলিশ বলছে পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার সময়ের ধারণ করা সিসিটিভি ফুটেজে তাদের উপস্থিতি দেখা গেছে। গত 19 এপ্রিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজকে নিজ ক্যাম্পাসেই ছুরিকাঘাতে হত্যা করা হয়। কী কারণে পারভেজ খুন হয়েছে তা এখনও প্রমাণ সাপেক্ষ। তবে পারভেজের সহপাঠীরা বলছেন, সামান্য হাসি দেয়াকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝির বলি এই তরুণ। আবার ছাত্রদল দাবি করছে পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিবারেরও একই দাবি। এদিকে শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় 2 দিন পর সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় কামাল শেখ, আলভি হোসেন জুনাইদ ও আল আমিন সানি নামের 3 জনকে। সোমবার তাদের 10 দিনের রিমান্ডের আবেদন করে তোলা হয় সিএমএম আদালতে। 2 পক্ষের শুনানি শেষে তাদের প্রত্যেককে 7 দিনের রিমান্ড দেন আদালত। যদিও শুনানি শেষে আদালত প্রাঙ্গণে নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা। আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তারা বলেন, মামলার মূল অভিযুক্ত মেহেরাজ তাদের ফোন করে ঘটনাস্থলে ডেকে আনেন। তারপরই পারভেজের সঙ্গে বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিরীহ যুবককে হত্যার এই ঘটনাকে অমানবিক বলেও উল্লেখ করেন বিচারক। এর 3 জনে কেউই কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, কিন্তু 3 জনকেই সিসিটিভিতে এবং বিভিন্ন তদন্তকারী কর্মকর্তা, বিভিন্ন ডিভাইস এবং কনভারসেশনে তাদেরকে পাওয়া যায়। এই মামলার যে মূল আসামি মাহাতি এবং মেহরাজ এবং পিয়াস, এদের সঙ্গে এরা বনানী বিদ্যানিকেতন হাই স্কুলে লেখাপড়া করত। এটা তাদের আজকের যে অ্যারেঞ্জমেন্টটা দেখলাম, যে হত্যা করার জন্য তাকে যেভাবে প্রি প্ল্যান করা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে এটা খুবই তুচ্ছ ঘটনা নয়। এর মধ্যে একটা পরিকল্পনা বা এর মধ্যে একটা তাদের নীল নকশাও ছিল। এদিকে টিএসসিতে শিক্ষার্থী পারভেজ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। হত্যায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় না আনলে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন ছাত্রদলের নেতাকর্মীরা। অন্যদিকে পারভেজ হত্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগকে পুনর্বাসন প্রক্রিয়া করা হচ্ছে এই বৈষম্য বিরোধী ব্যানারের মাধ্যমে।
ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করছে কারা, এটা আমাদের প্রশ্ন। আজকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে সামনে রেখে বিভিন্ন মব সৃষ্টি করে সামনের দিকে বাংলাদেশকে অগণতান্ত্রিক পন্থার দিকে ঠেলে দিচ্ছে, আমি তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। যে তরিকায় বা যেভাবে হামলা করা হয়েছে এটা দেখে মনে হচ্ছে যে না, এটা অবশ্যই পরিকল্পিত ছিল। আমরা চাই এই সভ্য সমাজে আর যেন কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না হয়, আর যেন কোনো মায়ের বুক ফাঁকা না হয়। পারভেজ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন স্থানেও। এছাড়া পারভেজের গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক বা ডিগ্রির সমমান করার দাবিতে সারা দেশে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিগগিরই দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। শিক্ষার্থীদের অভিযোগ, কোর্স সম্পন্ন করেও এসএসসি উত্তীর্ণ হিসেবে তাদের বিবেচনা করা হচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক কিংবা ডিগ্রি সমমান করার দাবিতে সোচ্চার সারা দেশ। এক দফা দাবি আদায়ে বিভিন্ন জেলায় ব্যানার, প্ল্যাকার্ড হাতে আন্দোলন নামেন শিক্ষার্থীরা। সোমবার সকাল 11টায় বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেন নার্সিং এবং মিডওয়াইফারির শিক্ষার্থীরা। অভিযোগ করেন, কোর্স সম্পন্ন করেও এইচএসসি উত্তীর্ণ হিসেবে তাদের বিবেচনা করা হয়। ইন্টার পাস করার পরে 4 বছর পড়াশোনা কমপ্লিট করার পরে কিভাবে ইন্টার পাস থাকে? যারা ডিপ্লোমা করতেছি এরা যাতে ডিগ্রির সমমানটা পায়। একই দাবিতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় মিছিল। এই সময় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা। নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং প্রধান উপদেষ্টা বরাবর আমরা এই জিনিসটা মেসেজটা দিতে চাচ্ছি যে আমাদের এই দাবিটা যাতে তারা মেনে নেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনের সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা। শিগগিরই দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। নার্স হওয়ার পরবর্তী সময়েও আমাদেরকে ইন্টারমিডিয়েটের সমমানই রাখা হয়েছে। এটা মনে করি এটা আমাদের অধিকার নয়, এটা আমাদের দাবি, এটা আমাদের প্রাপ্য। এই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় হচ্ছে সেই পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। একই সময়ে জামালপুর সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির শিক্ষার্থীরা। তামজিদ মির্জা, এখন। কৃষি মন্ত্রণালয়ের সচিবের আশ্বাসে খামার বাড়ি ছেড়েছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। এর আগে কৃষি ডিপ্লোমা ও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে উত্তপ্ত হয় পরিস্থিতি। বেশ কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখেন দুই পক্ষের শিক্ষার্থীরা। পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে গ্র্যাজুয়েট, 10ম স্কেলে বেতন ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি সহ 8 দফা দাবিতে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছিল কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। সোমবার দাবি নিয়ে এগ্রি ব্লকেড কর্মসূচি পালন করেন তারা। পরে স্মারকলিপি দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভেতরে যায় তারা। অপরদিকে ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবির বিরোধিতা করে অবস্থান নেয় কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে সমস্যা সমাধানে সচিবের আশ্বাসের প্রেক্ষিতে দুপুর 2:30টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছাড়ে ডিপ্লোমা শিক্ষার্থীরা। অযৌক্তিক দাবিগুলো তার মধ্যে একটা হচ্ছে তারা হচ্ছে উচ্চশিক্ষা চাচ্ছে, সেটা হচ্ছে যৌক্তিক দাবি। আমরা চাচ্ছি যে তারা উচ্চশিক্ষা নিক, তবে অ্যাডমিশন পরীক্ষা দিয়ে তারা উচ্চশিক্ষা নিক। তারা এসএসসি পরীক্ষা দিয়ে হচ্ছে ডিপ্লোমাতে ভর্তি হয়, তাদের কতটুকু রেজাল্ট, তাদের একাডেমিক কারিকুলাম সম্পর্কে আমরা ওইভাবে অবগত নাই, তাদের কতটুকু মানে সেভাবে ল্যাব ফ্যাসিলিটি নাই, সেভাবে টিচার নেই, কিছু নাই। তো সেইখান থেকে এসে যদি তারা আমাদের সাথে কম্পিটিশন করতে আসে তাহলে এটা হচ্ছে মানে খুবই একটা অযৌক্তিক বিষয়। আমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশন শেষ করার পরও দেখা যাচ্ছে আমরা তাদের চেয়ে কম গ্রেডের চাকরিও করছি, আর তাদেরকে বিগত সময়ে 10ম গ্রেডে নিয়োগ দেওয়া হচ্ছে। এখন তারা অযৌক্তিকভাবে 9ম গ্রেডে পদোন্নতি চাচ্ছে। কৃষি সচিব মহোদয় ওদের কথাগুলি শুনেছে এবং কিছু দাবি ওদের প্রাথমিকভাবে মেনে নিয়েছেন। তারপরও ছাত্র আন্দোলন কেন করছে আমরা এটা বুঝি না। কৃষি ভার্সিটির কিছু ছাত্র এসে মানে খামার বাড়ি তাদের সম্পত্তি, ডিপ্লোমা কৃষিবিদ্যার তাদের সম্পত্তি নয়, এই ধরনের আচরণ দেখে তারা এখানে যে আচরণটা করলো আমরা অত্যন্ত দুঃখজনক। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% পদোন্নতির কোটা বাতিল সহ 6 দফা দাবিতে বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ করেছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মিছিল করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা বলেন এখনও শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছে। আগামী 48 ঘন্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। একই দাবিতে বেলা 11টায় চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা বলেন ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। স্টাফদেরকে যে প্রমোশন দিচ্ছে 30% প্রমোশন, এটা অতি দ্রুত প্রত্যাহার করতে হবে এবং আমাদের প্রত্যেকটা বিভাগে ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয় স্থাপন করে দিতে হবে। আমাদের কারিগরি সংস্কার কমিশন গঠন করতে হবে। কারিগরি সংস্কার কমিশন গঠন করে কারিগরি শিক্ষা বোর্ডকে যাতে আরও উন্নত করা যায়। আমরা চাচ্ছি যে আমাদের দাবিটা দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া হোক, তাহলে আমরা ক্লাসে ফিরে যেতে পারবো, আমরা আমাদের পরীক্ষার প্রিপারেশন নিতে পারবো। আমাদের 48 ঘন্টার মধ্যে 24 ঘন্টা চলে গেছে, আমরা আর 24 ঘন্টা অপেক্ষা করব। আমাদের এই 24 ঘন্টার মধ্যে দাবি যদি পূরণ না হয় আমরা আবার রাজপথে নামব। ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখান থেকে সবশেষ খবরাখবর জানাতে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। রামিম, আমরণ অনশনে থাকা শিক্ষার্থীরা কি বলছেন এবং তাদের এই পদক্ষেপের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপ কি জানাবেন? মুক্তি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর থেকে আমরা দেখেছি যে আমরণ অনশন কর্মসূচি সেটি পালন করা শুরু করেছে। এরই মধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার পরে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে অবস্থান সেটি কিন্তু এখনও পর্যন্ত ধরে রেখেছেন এবং তারা এই যে যেখানে অবস্থান নিয়েছিল ঠিক সেই জায়গাতেই কিন্তু এখনও পর্যন্ত আছেন। স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের ঠিক সামনে অবস্থান নিয়েছেন তারা। এখানে আমরা দেখেছি যে বেলা 3টার পরে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এই অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন। মূলত তাদের একটাই দাবি রয়েছে, সেই দাবিটা হচ্ছে যে এখানকার যে ভিসি রয়েছে সেই ভিসির পদত্যাগ এবং সেই এক দফা দাবিতে কিন্তু বেশ কয়েকদিন ধরে তারা আন্দোলন করে আসছে। কিন্তু গতকালকেই কিন্তু তারা 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছিলেন যে এই 24 ঘন্টার মধ্যে যদি এখানকার ভিসি পদত্যাগ বা তাকে অব্যাহতি না দেওয়া হয় তাহলে কিন্তু এখানের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা আমরণ অনশনে যাবেন এবং সেই ঘোষণা সূত্রে কিন্তু তারা আজকে বিকাল 3টার পর থেকে কিন্তু তারা এই আমরণ অনশন কর্মসূচিতে তারা গিয়েছেন। এখানে আমরা দেখেছি যে শিক্ষকরা কিন্তু এখানে এসেছিলেন এবং প্রায় 1.5 ঘন্টার মতো সময় কিন্তু তারা এখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন এবং শিক্ষকরা কিন্তু তাদের একটু বোঝানোর চেষ্টা করেছেন যে এখানে সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলো যেন তারা মেনে নেয় এবং এর পাশাপাশি কিন্তু শিক্ষকদের সাথে থেকে আলোচনা করে একটি সিদ্ধান্তে আসা যেতে পারে এমন আশ্বাস কিন্তু শিক্ষকরা দিয়েছেন। তবে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে এক দফা দাবি আদায়ের যে আন্দোলন তারা করছেন সেই জায়গাতে কিন্তু তারা এখনও পর্যন্ত অনড় রয়েছেন। তারা যেটি বলছেন যে এখানে যে ভিসি বর্তমানে রয়েছেন তিনি বর্তমান শিক্ষার্থীদের কিন্তু একেবারেই নিরাপত্তা দিতে পারেননি। এর পাশাপাশি সিন্ডিকেট সভায় বিভিন্ন রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেগুলো শিক্ষার্থী বান্ধব নয় এবং ঠিক সেই কারণে কিন্তু তাদের যে কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং তাদের সর্বশেষ যে কর্মসূচি তারা রেখেছেন আমরণ অনশন কর্মসূচি এবং এই কর্মসূচির মাধ্যমেই তারা চান যে এখানে যে ভিসি রয়েছে সেই ভিসি যেন দ্রুতই পদত্যাগ করেন এবং পদত্যাগ করেন। এর পাশাপাশি তারা একটি দাবি জানিয়েছেন যে এখানে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছেন তাদের কাছে কিন্তু তারা একটি দাবি জানিয়েছেন যে তারা যেন এই বিষয়ে হস্তক্ষেপ করেন এবং এইখানে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছেন এবং ছাত্র কল্যাণ দপ্তর যেটি রয়েছে সেখানকার যে পরিচালক তারা কিন্তু সকাল থেকেই এখানকার শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, বিভিন্নভাবে তারা আলোচনা করেছেন এবং সকাল 11টার পরে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষকদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। তারা যেটি বলছেন যে মূলত শিক্ষার্থীদের কিন্তু তারা বিশেষ করে যারা এই আন্দোলনরত শিক্ষার্থী তাদেরকে কিন্তু তারা বোঝানোর চেষ্টা করছেন যে আবারও যেন নতুন করে শিক্ষা কার্যক্রমে তারা ফিরে আসে এবং সিন্ডিকেট সভার যে সিদ্ধান্তগুলো রয়েছে সেই সিদ্ধান্তগুলো যেন তারা মেনে নেয়। এই বিষয়গুলো কিন্তু তারা তাদের বুকে বোঝানোর চেষ্টা করেছে এবং তারা কিন্তু বলছেন যে বর্তমানে যে ভিসি রয়েছেন তিনি কিন্তু এর আগের শিক্ষার্থীদের যে 6 দফা দাবি ছিল তার সর্বমোট 5 দফা দাবি কিন্তু প্রায় মেনে নেওয়া হয়েছে। তবে এই কথার সাথে একমত পোষণ করছে না কিন্তু সাধারণ শিক্ষার্থীরা। তারা যেটি বলছেন যে তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো কিছু কিছু আংশিক মানা হয়েছে, আবার কিছু কিছু দাবি কিন্তু একেবারে মানা হয়নি। সেক্ষেত্রে সব মিলিয়ে বললে চলে যে শিক্ষার্থীরা তাদের যে এক দফা দাবি আদায়ের যে কর্মসূচি তারা রেখেছিল সেই কর্মসূচিতে তারা এখনও পর্যন্ত রয়েছে এবং যতক্ষণ না পর্যন্ত ভিসি পদত্যাগ করছে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ক্যাথলিকদের পবিত্র ভূমি ভ্যাটিকান সিটিতে নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ১৪০ কোটি ক্যাথলিকের সর্বোচ্চ ধর্মগুরু ফ্রান্সিস। শান্তি প্রতিষ্ঠায় ধর্ম, চিন্তা আর মত প্রকাশের স্বাধীনতার বার্তা দেয়া রোমান ক্যাথলিক চার্চের প্রথম লাতিন আমেরিকান ধর্মগুরুর মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। একদিন আগেই ইস্টার সানডের শুভেচ্ছা বার্তা দিতে জনসমক্ষে এসেছিলেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হওয়া হাজারো ধর্মপ্রাণ জনতা তখনও জানতেন না এটাই শেষ দেখা। ক্যাথলিক ধর্মবিশ্বাসে যিশুর প্রয়াণ থেকে পুনরুত্থানের পবিত্র সপ্তাহে মৃত্যু হলো তার সেবায় জীবন উৎসর্গ করা পোপ ফ্রান্সিসের। বার্ধক্যের শেষ প্রান্তে এসে প্রায় 5 সপ্তাহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি থাকলেও 23 মার্চ ফিরেছিলেন ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার স্থানীয় সময় সকাল 7:35 মৃত ঘোষণা করা হয় তাকে। Ci ha insegnato a vivere i valori del Vangelo con fedeltà, coraggio e amore universale, in modo particolare a favore dei più poveri ed emarginati. বিশ্বের 140 কোটি ক্যাথলিকের ধর্মগুরু ছিলেন পোপ ফ্রান্সিস। সংস্কারপন্থী হলেও জনপ্রিয় ছিলেন প্রাচীনপন্থীদের কাছেও। 8ম শতকে সিরীয় বংশোদ্ভূত পোপ তৃতীয় গ্রেগরির মৃত্যুর পর প্রায় 1300 বছরে একমাত্র নন ইউরোপিয়ান বিশপ অব রোম তিনি। একই সঙ্গে লাতিন আমেরিকা ও পুরো দক্ষিণ গোলার্ধ থেকে এই পদমর্যাদায় আসেন প্রথম পোপ ফ্রান্সিস। আর্জেন্টিনার কার্ডিনাল বার্গোগ্লিও পদমর্যাদা থেকে 2013 সালের মার্চে রোমান ক্যাথলিক চার্চের 266তম প্রধান হিসেবে যখন দায়িত্ব নেন ফ্রান্সিস, তখনই তার বয়স 70-এর বেশি। পোপ হিসেবে 12 বছরে সফর করেছেন 60টির বেশি দেশে। সদা হাস্যোজ্জ্বল আর ভীষণ সহানুভূতিশীল পোপের মৃত্যু ছুঁয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার থেকে শুরু করে তামাম বিশ্ব নেতাদের। শোক বার্তায় ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ধর্ম নির্বিশেষে সকলের কাছে জনপ্রিয় পোপ ফ্রান্সিস শেষ বার্তায় বলেছিলেন, ধর্ম, চিন্তা আর মত প্রকাশের স্বাধীনতা ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তার মৃত্যুতে চলছে 9 দিনের আনুষ্ঠানিক শোক। He's a man of the people, represented the people, and the first pope from South America, which I'm very proud of because I used to live in Brazil. নিয়ম অনুযায়ী পোপের মৃত্যুর 4র্থ থেকে 6ষ্ঠ দিনের মধ্যে হবে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। ভ্যাটিকান সিটি থেকে শুরু করে রোমের 7টি পাহাড়ের একটি এস্কুই লাইনের সড়ক হয়ে পোপ ফ্রান্সিসের অন্তিম যাত্রা শেষ হবে সেন্ট মেরি মেজরে। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাবেন ধর্মপ্রাণ ক্যাথলিকরা। মাতা মেরির প্রতি একনিষ্ঠ ভক্তির কারণে মৃত্যুর আগে রোমের 4টি প্রধান পেপল ব্যাজিলিকার একটি সান্তা মারিয়া মাজিওরে বা সেন্ট মেরি মেজর গির্জায় সমাধিস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন পোপ ফ্রান্সিস নিজেই। And he was so brave yesterday. The fact that we saw him on TV with the crowds doing his duty to the very last moment, I respect him so much. 100 বছরের বেশি সময়ে ভ্যাটিকানের বাইরে সমাধিস্থ হতে যাওয়া প্রথম পোপ ফ্রান্সিস। শেষবার 1903 সালে পোপ ত্রয়োদশ লিও সমাধিস্থ হয়েছিলেন ক্যাথলিকদের পবিত্র ভূমি ভ্যাটিকানের বাইরে। নুজহাত কামাল, এখন বিশ্ব। আগামী 15 দিনের মধ্যে আইন করে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই দাবি করেন এনসিপি নেতারা। বিএনপিকে ইঙ্গিত করে এনসিপি নেতারা বলেন, চলমান সংস্কারে বাধা হয়ে দাঁড়িয়েছে দলটি। এ নিয়ে বিনিয়ে দলটি আওয়ামী লীগের পক্ষ নেওয়ার চেষ্টা করছে। এমন অবস্থা চলতে থাকলে বিএনপির বিপক্ষেও এনসিপি নেতাকর্মীরা রাস্তায় নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তারা। পরে একটি মিছিল মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আপনারা একদিকে বলছেন আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য,
অপরদিকে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন না, আপনারা প্রকারান্তে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন। আমরা মনে করি আপনারা যদি এই সমস্ত দুর্বিসন্ধি করেন তাহলে আপনাদের বিরুদ্ধেও আমরা রুখে দাঁড়াবো। কোন মাফিয়া গোষ্ঠী যারা বাংলাদেশের গণতন্ত্রকে টুটি চেপে ধরে হত্যা করেছে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের যে আলেম ওলামা আছে তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, তারা বাংলাদেশে আর কোনোদিনও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, কোন রূপ যদি কিন্তু ছাড়া এই হিটলারের দল, মুসলিনের দল, মুজিবের দল, কুলাঙ্গার শেখ হাসিনা খুনি শেখ হাসিনা এবং এই পতিত দলকে অবিলম্বে আইন করে নিষিদ্ধ করতে হবে। বিএনপি নব্য স্বৈরশাসক হওয়ার পায়তারা করছে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জেবেন। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব এনসিপি নারী সেল আয়োজিত রাজনীতি ও নাগরিক হিসেবে নারী শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তাদের উদ্দেশ্য একটাই, সেই উদ্দেশ্য হচ্ছে একটা নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে খালি ওই ক্ষমতা দখল, ওই চেয়ার দখল। এবং তারা যেভাবে সংস্কার প্রস্তাবগুলো দিচ্ছে এবং জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিরোধিতা করছে বিভিন্ন মতে, তাতে সুস্পষ্ট যে তারা আবার সেই নতুন নব্য স্বৈরশাসক হওয়ার সব ধরনের পায়তারা করছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন ধরে রোডম্যাপ ঘোষণা করতে বিএনপির দাবির সঙ্গে একমত লেবার পার্টি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটির সাথে লেবার পার্টির বৈঠক শেষে এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সরকার ভোটের অধিকার ফিরিয়ে দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। আগামী ডিসেম্বরের মধ্যে একটা রোডম্যাপ এই সরকারকে প্রণয়ন করতে হবে, এবং এদেশের মানুষ প্রত্যাশা করছে যে এই ডিসেম্বর মাসের মধ্যে যদি একটা রোডম্যাপ দেওয়া হয়, তাহলে নির্বাচন দেওয়া হয়। এই নির্বাচনটাই আমাদের প্রত্যাশিত। আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে কোনো বাধা দেখি না, কারণ নির্বাচন কমিশন বলেছে তারা জুন মাসের মধ্যে রেডি হয়ে যাবে। তাহলে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না। আমরা বলছি ডিসেম্বরকে নির্বাচন ধরে, যে ডিসেম্বরে নির্বাচন হবে এটাকে ধরে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক। জাতীয় ঐকমত্য কমিশনের 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 147টির সঙ্গে একমত খেলাফত মজলিস। তবে সংবিধানে বহুত্ববাদ ও প্রাদেশিক সরকার সহ 15টি প্রস্তাবের বিপক্ষে দলটি। কমিশন বলছে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোই তাদের মূল উদ্দেশ্য। মাজহার মাহবুবের প্রতিবেদন। 24-এর গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে রাষ্ট্র সংস্কারের গুরুদায়িত্ব অন্তর্বর্তী সরকারের কাঁধে। তবে আগে পূর্ণ সংস্কার নাকি নির্বাচন, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে বিস্তর ফারাক। এর মধ্যেই সংস্কার প্রশ্নে এক জায়গায় পৌঁছাতে 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনার টেবিলে ঐকমত্য কমিশন। সংস্কারে মতামত চাওয়া 39 দলের মধ্যে সুপারিশ জমা দিয়েছে 34 দল। এর মধ্যে সোমবার সকালে 13তম দল হিসেবে আলোচনায় বসে খেলাফত মজলিসের 3 প্রতিনিধি। কমিশনের 166 সংস্কার প্রস্তাবের 147টিতেই একমত তারা। সংবিধানের যে মূল নীতি, ওখানে একটা শব্দ আসছে, বহুত্ববাদ একটা শব্দ ওনারা আনেছেন। আমরা এই বহুত্ববাদের বিরোধিতা করেছি। আমাদের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, অবিচল বিশ্বাস রাখার একটা বিধান চালু ছিল, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার ওটাকে সংবিধান থেকে রহিত করে দিয়েছে। আমরা বর্তমান এই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখার বিধান পুনর্বহাল করার জন্য আমরা দাবি করেছি। এরপর বিকেলে কমিশনের সঙ্গে আলোচনায় বসে জাতীয় গণফ্রন্ট। দলটির নেতারা জানান 166 প্রস্তাবের মধ্যে 132টির সঙ্গে একমত তারা। এর মধ্যে তাদের জোর প্রস্তাব সংবিধান পুনর্লিখনের। সেখানে কিছু একমত হয়েছে, দ্বিমত পোষণ করেছে, কিন্তু মৌলিক যে বক্তব্য আমাদের, সেই মৌলিক বক্তব্য হলো আমাদের সংবিধান সভার নির্বাচন। সেই জায়গায় স্টিক রেখে চলমান প্রক্রিয়ায় আমরা কিছু কিছু মতামত দিয়েছি। কমিশনের আহ্বানে আলোচনায় বসায় রাজনৈতিক দলগুলোকে সাধুবাদ জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আশা করেন সংস্কারের মধ্য দিয়ে দেশ থেকে যেন গুম, খুন, নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা নির্মূল হয়। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায়
কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে। তারই প্রেক্ষাপটে সংবিধানের সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার সহ বিচার বিভাগ সহ বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের অধিকার নিশ্চিত ও দেশে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা করাই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য বলে মন্তব্য করেন অধ্যাপক আলী রিয়াজ। তাদের অধিকার সুরক্ষার ক্ষেত্রে সাহায্য করতে পারে। মাঝার মাহবুব, এখন, ঢাকা। শ্রমবাজার সম্প্রসারণ গুরুত্ব পাবে প্রধান উপদেষ্টার কাতার সফরে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, ভিসা সমস্যার সমাধানেও আলোচনা হবে। প্রায়োরিটি হচ্ছে যে তাদের সর্বোচ্চ পর্যায়ে আমাদের একটা দেখা সাক্ষাৎ, প্লাস ওখানে আমাদের যেই সমস্যা যেগুলি আছে এই ভিসা ইত্যাদি নিয়ে আমরা চেষ্টা করব সেগুলি সমাধান করতে। প্রধান উপদেষ্টার কাতার সফরে দুদেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে শ্রম সংস্থার কমিশনে দেওয়া প্রতিবেদন ও প্রধান উপদেষ্টার কাতার সফর নিয়ে ব্রিফিংয়ে তিনি কথা জানান। শফিকুল আলম বলেন, কাতারের শ্রমবাজারে বাংলাদেশিরা যাতে বেশি বেতনে বেশি কাজ পায় সেদিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হোক, আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি। ঠিক তেমনি অন্যান্য যতগুলো মার্কেট আছে যেখানে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা কাজ পেতে পারেন, সেই মার্কেটগুলো আমরা দেখছি, শ্রমবাজারগুলো আমরা দেখছি যে কিভাবে আমাদের জন্য আরো বেটার স্যালারিতে এবং আরো বেশি সংখ্যক বাংলাদেশি কিভাবে সেখানে কাজ পেতে পারেন। 7 কোটি শ্রমিকেরই কোনো আইনি সুরক্ষা নেই। ওনারা সরকারের কাছে সুপারিশ করেছেন এই শ্রমিকদের জন্য একটা আইনি সুরক্ষা যাতে নিশ্চিত করা হয়। সকল কলকারখানা সহ সকল কর্মক্ষেত্রে আসলে যৌন নিপীড়ন এবং সহিংসতা বিরোধী যাতে নীতিমালাটা প্রণয়ন করা হয় এবং এটা যাতে নিশ্চিত করা হয় সে বিষয়ে সরকারকে কাজ করার জন্য ওনারা সুপারিশ করেছেন। এবং আরেকটা সুপারিশ 6 মাস মাতৃত্বকালীন ছুটি, এই সুপারিশটা অন্যান্য কমিশন থেকেও এসেছে, ওনারাও এই সুপারিশটার পুনরাবৃত্তি করেছেন। এবার 1.5 মাস বাকি থাকতে শতভাগ সম্পন্ন হয়েছে বাংলাদেশি হজযাত্রীদের বাসা ভাড়া, আর ভিসা হয়েছে 40,000 মুসল্লির। নির্ধারিত সময়ের আগে সবার ভিসা সম্পন্ন হবে এবং দূর হবে লাগেজ বিড়ম্বনা। হজের সেবার মান বৃদ্ধি নিয়ে সৌদি আরবের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এই কথা জানান ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম। চলতি বছরও রোজ্জ মক্কার অধীনেই হজের কার্যক্রম পরিচালিত হবে। বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হজ ক্যাম্পে আর সৌদি অংশের ইমিগ্রেশন শাহজালাল বিমানবন্দরে হবে। তবে চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর দিয়ে সৌদি গমনের ছোড়া এই সুবিধা পাচ্ছেন না। দুই 2011 সালের পর থেকে দেশে কর ফাঁকি আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানিয়েছে সিপিডি। এতে 2023 সালে 2,26,000 কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। 2012 সালে এই ফাঁকির পরিমাণ 96,503 কোটি টাকা। সকালে ধানমন্ডিতে গবেষণা প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে সিপিডি। গবেষণায় অংশ নেওয়া 45% কোম্পানি জানিয়েছে কর্পোরেট কর দেওয়ার সময় কর্মকর্তারা ঘুষ চেয়েছেন। এদিকে বাংলাদেশের রাজস্ব ইনসেন্টিভ পুরোটাই রাজনৈতিক কারণে তৈরি করা বলেও জানান বক্তারা। তাই খাতভিত্তিক ইনসেন্টিভ বাদ দেওয়ার আহ্বান জানান তারা। বাংলাদেশের সামগ্রিক আর্থিক লেনদেন একটি একক ডিজিটাল সিস্টেমের ভিতরে নিয়ে আসতে হবে, যাতে করে এই যে কোনো ট্রানজ্যাকশন দেশের যে কোনো জায়গায় হোক সেগুলোকে যাতে ট্রেস করা যায়, ট্র্যাক করা যায় এবং সেটার আলোকে যাতে তার রিটার্ন সাবমিশনকে ভেরিফাই করা যায়। সুতরাং এরকম একটা আমাদের ইন্টিগ্রেটেড ডিজিটালাইজড একটা ট্রানজ্যাকশন সিস্টেমে আমাদের যেতে হবে। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল শ্রম সংস্কার কমিশন। এতে জাতীয় ন্যূনতম মজুরি কাঠামোর সুপারিশ করা হয়েছে। এছাড়া শ্রমিকের তথ্য ভান্ডার তৈরি, সংগঠন সহজ করা, ট্রেড ইউনিয়নের শর্ত শিথিলের প্রস্তাবনাও দেওয়া হয়েছে। আরও জানাবেন সিউল আহমেদ। দেশে মোট জনসংখ্যার 8 কোটি শ্রমজীবী মানুষ, যার মধ্যে 7 কোটি শ্রমিকের নেই কোনো আইনি সুরক্ষা। শ্রমিকের অধিকার রক্ষায় গণ অভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়।
গত বছর নভেম্বরে কমিশন গঠনের পর প্রায় 5.5 মাস পর প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল শ্রম সংস্কার কমিশন। এতে জাতীয় ন্যূনতম মজুরি কাঠামোর সুপারিশ করা হয়েছে। এছাড়া শ্রমিকের তথ্য ভাণ্ডার তৈরি, অধিকার সংগঠন সহজ করা, ট্রেড ইউনিয়নের শর্ত শিথিল সহ 25টি সুপারিশ করেছে কমিশন। 7 কোটি শ্রমিকেরই কোনো আইনি সুরক্ষা নেই। আমরা সরকারের কাছে সুপারিশ করেছেন এই শ্রমিকদের জন্য একটা আইনি সুরক্ষা যাতে নিশ্চিত করা হয়। সকল কলকারখানা সহ সকল কর্মক্ষেত্রে আসলে যৌন নিপীড়ন এবং সহিংসতা বিরোধী যাতে নীতিমালাটা প্রণয়ন করা হয় এবং এটা যাতে নিশ্চিত করা হয় সে বিষয়ে সরকারকে কাজ করার জন্য ওনারা সুপারিশ করেছেন। এবং আরেকটা সুপারিশ 6 মাস মাতৃত্বকালীন ছুটি, এই সুপারিশটা অন্যান্য কমিশন থেকেও এসেছে, ওনারাও এই সুপারিশটার পুনরাবৃত্তি করেছেন। পরে প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলন করে শ্রম সংস্কার কমিশন। জানানো হয় মোট 8টি বিষয়ভিত্তিক মৌলিক সংস্কার প্রস্তাবনার ভিত্তিতে করা হয়েছে। এতে শ্রমিকের মজুরি ও ন্যায্য হিস্যা, নিরাপদ কর্মস্থল, শিল্প অসন্তোষ ও বিরোধ নিষ্পত্তি সহ সব অধিকার নিশ্চিতে জোর দেওয়া হয়েছে। বাংলাদেশের শ্রম আইন এবং এর বাস্তবায়ন কাঠামো এমনভাবে সাজাতে হবে যাতে প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক, কৃষক, স্বনিয়োজিত শ্রমিকদের কয়েকটি মৌলিক অধিকারের নিশ্চয়তা থাকে। এটা হচ্ছে আমাদের প্রথম সুপারিশ, এটা হচ্ছে আমাদের প্রথম প্রস্তাব যে আইনটা সার্বজনীন হতে হবে এবং তার বাস্তবায়ন কাঠামো সার্বজনীন হতে হবে। শুধুমাত্র একটা ডিপার্টমেন্ট বা 2টা অধিদপ্তর না, আমরা 4টা অধিদপ্তরের কথা বলেছি, যেখানে একটা কর্মসংস্থান অধিদপ্তর থাকবে, এখন যে 2টো আছে, এবং একটা সামাজিক নিরাপত্তা অধিদপ্তর। আমরা একটা জাতীয় শ্রম কমিশনের কথা বলেছি যাতে মানুষ সমস্ত অবিচারের বিরুদ্ধে প্রতিকার পেতে পারে। এছাড়া টেলিভিশন সাংবাদিকতা যারা কাজ করেন তাদের সামাজিক নিরাপত্তা, জাতীয় মজুরি নির্ধারণ ও ওএস বোর্ডে যুক্ত করারও আহ্বান জানানো হয়। সিউল আহমেদ, এখন, ঢাকা। শেষ করছি সান্ধ্যবাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। 5 আগস্ট চানখারপুলের শিক্ষার্থী আনাস সহ 6 জন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল। সাবেক ডিএমপি কমিশনার সহ আসামি 8 পুলিশ। প্রধানমন্ত্রী যিনি সেই সময় ছিলেন তার নির্দেশ বিভিন্ন বাহিনীর কিছু অফিসার তাদের সম্পৃক্ততা এখানে আমাদের তদন্তে আমরা পেয়েছি। প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা মামলায় 3 জনকে 7 দিনের রিমান্ড। দ্রুত বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে ছাত্র দলের বিক্ষোভ। শেখ হাসিনা সহ পরিবারের 10 জনের এনআইডি লক। অর্থ পাচারের অভিযোগে সাকিব আল হাসানের বিরুদ্ধে তদন্ত শুরু দুদকের। রাজধানী সহ বিভিন্ন স্থানে নার্সিং ও কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ। চলছে কারিগরির কর্মসূচি। ভিসির পদত্যাগ চেয়ে অনশনে কুয়েট শিক্ষার্থীরা। এবং পরলোকে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটিতে শোকের ছায়া। ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতাদের শোক বার্তা। এই ছিল সান্ধ্যবাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে যুক্ত হতে পারেন youtube.com/c/echontv।